আসসালামু আলাইকুম। আসসালাম। আপা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের পড়ার কথা কোন অধ্যায় শাহজাহান ভাই? চতুর্থ চতুর্থ। চতুর্থ অধ্যায়। ভাই মৌলিক ব্যবস্থাপনা শুরু করতে আছে। পরিকল্পনা প্রণয়ন, এটা নয় অধ্যায় না, পরিকল্পনার প্রকৃতি বৈশিষ্ট্য। আমরা কিন্তু এই অধ্যায় আগে পড়ছি, কিন্তু এখানে আরো কিছু প্রশ্ন আছে, খুব সহজ প্রশ্ন। যেমন পরিকল্পনা প্রণয়ন কি, পরিকল্পনা প্রণয়নের বৈশিষ্ট্য, গুরুত্ব, নীতিমালা, সীমাবদ্ধতা, প্রকারভেদ। আমি আবার বলি, দেখেন পরিকল্পনা প্রণয়ন কাকে বলে এবং পরিকল্পনা কত প্রকার, এই যে একটা প্রশ্ন। আর আপনি পরিকল্পনার বৈশিষ্ট্য পড়বেন, গুরুত্ব পড়বেন, নীতিমালা পড়বেন, সীমাবদ্ধতা পড়বেন। এখন এত প্রশ্ন কেন পড়বেন পরীক্ষায়? কি তাহলে এই যে এখানে আছে কতগুলো প্রশ্ন আজকে বললাম, বৈশিষ্ট্য, গুরুত্ব, নীতিমালা, সীমাবদ্ধতা, চারটা, আরো আছে প্রকারভেদ, আর আছে কাকে বলে, 5-6টা। এর আগে তো আমরা যে 13টা ক্লাস শেষ করছি, সেখানে তো মিনিমাম আরো 5-6টা পড়ছি, তাহলে 5-6টা, আর এখানে আছে আরো মিনিমাম 5-6টাতে 12টা প্রশ্ন কেন পড়বো? এত কি পড়া লাগবে? এত পড়লে কি হবে? আসলেই হবে না। তবে আমরা এক একবার করে পড়ে যাব, যাতে পরীক্ষায় আসলে সীমাবদ্ধতা আসলে আপনি যদি লিখতে পারেন অনায়াসে, নীতিমালা আসলে লিখতে পারেন, বৈশিষ্ট্য গুরুত্ব আসলে লিখতে পারেন। আমরা পরিকল্পনা কি আমরা সবাই জানি, কিন্তু আপনাকে আমাকে এখনই লিখতে দিলে আমরা ভালোভাবে লিখতে পারবো না যদি আমরা পয়েন্টস গুলো ভালো করে না পড়ি। ঠিক আছে, আমি আমার মতন করে পরিকল্পনা প্রণয়নের বৈশিষ্ট্য লিখে যাব, কিন্তু অবশ্যই কিছু নিয়মে এই বৈশিষ্ট্যগুলো আপনি লিখবেন, সেই পয়েন্টস গুলো কি সেটা আমরা দেখব। তা আমরা এক একবার করে পড়ে দেবো, যাতে অন্তত পরীক্ষা আসলে আমাদের বানায়ে লেখাটা ভালো হয়। ঠিক আছে, তো দেখেন সবাই, পরিকল্পনা কাকে বলে। আমরা এর আগে কি কি পড়ছিলাম দেখেন, এখানে এই অধ্যায় কিন্তু কৌশল, লজিস্টিক পড়ছি, উত্তম পরিকল্পনা পড়ছি, ঠিক আছে, শিল্প প্রকৃতি, এগুলো পড়ছি। এখন আমরা আরো কিছু প্রশ্ন পড়ব। শাহজাহান ভাই, এই যে প্রশ্নগুলো আজকে আমাদের শিডিউলে ছিল, এগুলো কি আমরা আগের দিন পড়ি নাই একটাও, আগের ক্লাসে? আচ্ছা, শাহজাহান ভাই নাই, বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। আর আমি আগের ক্লাসে ছিলাম না, এই জন্য আচ্ছা, বলতে আমাদের পারছি না। যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে মৌলিক পারছি, ছিলেন না ব্যবস্থাপনা, আগের ক্লাসে। ভাই এটা কি মৌলিক হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থাপনা? জি ভাই, আজকে মৌলিক ব্যবস্থাপনা। আমরা মৌলিক ব্যবস্থাপনা অনেক আগেই শুরু করছি, এটা তো নতুন প্রথম দুইটা বই, এই জন্য এক দফায় 13টা ক্লাস শেষ হয়েছে, বই শেষ। এরপরে নতুন করে প্রত্যেক অধ্যায়ের জন্য আরেকটা স্পেশাল ক্লাস রাখছি। আজকে আমরা চতুর্থ অধ্যায় আছি। ঠিক আছে, ইনশাআল্লাহ চতুর্থ অধ্যায় থেকে শুরু করেন, পরবর্তীতে আবার আমরা প্রথম থেকে পড়বো, প্রত্যেকটা সাবজেক্ট বারবার পড়া হবে। এই দেখেন, আজকে আমরা পরিকল্পনা প্রণয়ন কি এতটুকু পড়বো, পরিকল্পনা কি সেটা আগে পড়ছি। একই জিনিস, পরিকল্পনা আর পরিকল্পনা প্রণয়ন একই জিনিস। পরিকল্পনাটা এর মধ্যে তফাৎ করা যায় না, তবে এখানে আসে পরিকল্পনা কি, পরিকল্পনা প্রণয়ন কি, সিদ্ধান্ত কি, সিদ্ধান্ত গ্রহণ কি, এই রকম সামান্যতম তফাৎ দিয়ে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তা পরিকল্পনা প্রণয়নটা কি দেখেন, পরিকল্পনা প্রণয়ন বলতে বোঝায় ভবিষ্যতের কার্যক্রমের জন্য উদ্দেশ্য নির্ধারণ করা, সমস্যা বিশ্লেষণ করা, সম্ভাব্য বিকল্প যাচাই এবং একটি নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের প্রক্রিয়াকে। এই বাক্যটা আগে বুঝতে হবে। দেখেন, আমরা যে কোনো পরিকল্পনা গ্রহণ করতে চাইলে আগে কিন্তু উদ্দেশ্য নির্ধারণ করি যে কেন এই পরিকল্পনাটা করব। এরপরে কিন্তু পরিকল্পনা নেবার সময় আপনাকে কিন্তু সমস্যা বিশ্লেষণ করতে হয়। অনেকগুলো সমস্যা থেকে আপনি মনে করেন ঢাকা যাবার পরিকল্পনা নিলেন, তাহলে আপনি আগে ঢাকা যাবার উদ্দেশ্য নির্ধারণ করলেন, সমস্যা কি কারণে যাচ্ছেন, কোন ভাবে যাবেন, এই সমস্যাগুলো বিশ্লেষণ করলেন, সম্ভাব্য বিকল্পটা, ট্রেনে যাবেন না প্লেনে যাবেন না হেঁটে যাবেন, এই এই যে বিকল্পগুলো, এর থেকে সবচেয়ে ভালো বিকল্পটা আপনি বেছে নিলেন। ঠিক আছে, তারপরে আপনি পরিকল্পনা গ্রহণ করলেন। তো এই যে স্টেপ গুলো, এইগুলোর মধ্য দিয়ে আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পনা গ্রহণ করি, সেটাই হলো পরিকল্পনা প্রণয়ন। 1 নম্বর বাক্য। 2 নম্বরে কি বলছে দেখেন, এটি মূলত এমন একটি প্রক্রিয়া যেখানে তথ্য সংগ্রহ করা হয়, বিশ্লেষণ করা হয়, বিকল্প পর্যালোচনা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয়। ঠিক আছে, প্রথমে তথ্য সংগ্রহ করবেন,
তারপরে বিশ্লেষণ করবেন, বিকল্প পর্যালোচনা, সিদ্ধান্ত। মানে আমি যে ঢাকা যাবার এক্সাম্পলটা দিয়ে আমি বোঝাই যে ঢাকা যাবেন, কিভাবে যাবেন, কালকে হরতাল আছে কিনা, জ্যাম আছে কিনা, এগুলো আপনি সংগ্রহ করবেন। তারপর এগুলো বিশ্লেষণ করবেন। এরপর আপনি সিদ্ধান্ত নেবেন যে ট্রেনে যাবেন না পায়ে হেঁটে যাবেন নাকি কালকে যাবেন না। এই বিকল্পগুলো পর্যালোচনা করে আপনি একটা ভালো বিকল্প বেছে নিলেন, এটাই হলো সিদ্ধান্ত গ্রহণ। ঠিক আছে? আর এই সিদ্ধান্ত গ্রহণ পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। পরিকল্পনা প্রণয়ন একটি কৌশলগত প্রক্রিয়া যা ব্যবস্থাপনাকে সুনির্দিষ্ট করে ও কার্যকর করে তোলে। ঠিক আছে? এখানে যা আছে একটু ভালো করে বুঝলে নিজের থেকে আমরা বানাই লিখতে পারবো আশা করি। তাহলে এর পরের প্রশ্নটা আমরা যাই। দেখেন, পরিকল্পনা প্রণয়নের বৈশিষ্ট্য ও গুরুত্ব। এই দেখেন গুরুত্ব, আমরা আগে বৈশিষ্ট্য গুরুত্ব, তাহলে গুরুত্বটা পড়ে যায় যেহেতু আমাদের কাছে 8 নম্বরের পরেই গুরুত্বটা আছে। দেখেন, পরিকল্পনা হলো ব্যবস্থাপনার একটি মৌলিক ও প্রাথমিক ধাপ। আমরা কি জানি অলরেডি, আমরা কিন্তু বারবার একই কথা বলে আসতেছি যে পরিকল্পনা ব্যবস্থাপনা কাকে বলে। পরিকল্পনা, সংগঠিতকরণ, নেতৃত্ব, নিয়ন্ত্রণ, সমন্বয়, এই 5টা কার্যক্রমকেই ব্যবস্থাপনা বলে। কোন প্রতিষ্ঠানে এই 5টা কার্যক্রম যারা করে বা 5টা কার্যক্রমকে মিলে সেটা হচ্ছে ব্যবস্থাপনা। যারা করে ওই 5টা কার্যক্রম তারা হচ্ছে ব্যবস্থাপক। তাইলে এখানে কি বলছে, পরিকল্পনা হলো ব্যবস্থাপনার একটি মৌলিক এবং প্রাথমিক ধাপ যা সংস্থাকে লক্ষ্য অর্জনের পথে দিক নির্দেশনা দেয়। পরিকল্পনা প্রণয়নের গুরুত্বগুলো এবার আমরা দেখব। দেখেন 7টা গুরুত্ব। আপনি পরীক্ষায় যদি 8 মার্কে আসে, এইখানে 7টা বাক্য আছে। 7টা বাক্য দিলে একটা প্যারাগ্রাফ হয় না। সাধারণত পয়েন্টস মানে তো একটা প্যারাগ্রাফ দিবেন আপনি। 7টা প্যারাগ্রাফ করতে গেলে আপনাকে আরেকটা বাক্য লেখা লাগতে পারে। আপনি এই বাক্যটা পড়বেন, এই বাক্য থেকে আপনি আরো একটা বাক্য নিজের থেকে যোগ করে দিবেন। দেখেন, প্রথম হচ্ছে পরিকল্পনার গুরুত্বটা কি, কেন আমরা পরিকল্পনা করি। প্রথম কাজ হচ্ছে লক্ষ্য নির্ধারণে আমাদের পরিকল্পনাটা সহায়তা করে। 2 নম্বর হচ্ছে ঝুঁকি মোকাবেলা। আপনি পরিকল্পনা প্রণয়ন করলে আপনার ঝুঁকি আসলেও সেটা মোকাবেলা করতে পারবেন। ঝুঁকি কি, বিকল্প ব্যবস্থা আপনি পরিকল্পনায় রাখলেন। আমি কিন্তু আগেই বলছি আমার বিকল্প অনেকগুলো রাখা হয়, ওখান থেকে একটা বেছে নেওয়া হয়। তার মানে আপনি ঢাকা যাবেন, ট্রেন বেছে নিলেন, কিন্তু আপনার কিন্তু বিকল্প হিসেবে বাইসাইকেল, বিকল্প হিসেবে হেলিকপ্টার, এগুলো কিন্তু আপনার বিশ্লেষণ করা আছে। তার মানে পরিকল্পনা প্রণয়ন করলে ওই বিকল্প থেকে আপনি যে কোনো একটা বেছে নিতে পারবেন এবং সংকটকালীন প্রস্তুতি নিশ্চিত করতে পারবেন। 1, 2 গেল। এরপরে দেখেন 3 নম্বরে কি আছে, সম্পদের সঠিক ব্যবহার। মানব, আর্থিক এবং প্রাকৃতিক সম্পদের অপচয় কমায় এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। কে? পরিকল্পনা প্রণয়নটা। মানব সম্পদ, আর্থিক, প্রাকৃতিক সম্পদের অপচয় কমাবে। আপনি পরিকল্পনা প্রণয়ন করলে এগুলো আপনি, মানুষ, আপনার কর্মী লাগবে 10 জন, পরিকল্পনা ছাড়া কর্মী লাগতেছে 15 জন, পরিকল্পিত হলে 5 জন কর্মী আপনার কম লাগতেছে, অথবা 15 জনকে আপনি যথাযথভাবে কাজে লাগাতে পারতেছেন। তার মানে কি, আপনার অপচয় কমতেছে, মানব সম্পদের অপচয় কমতেছে, যথাযথ ব্যবহার হচ্ছে। আর্থিক, প্রাকৃতিক সম্পদের অপচয় আপনি কমাতে পারবেন একইভাবে পরিকল্পনা থাকলে, উৎপাদনশীলতা বাড়বে। তাহলে এই যে কথাগুলো আছে, এটা দিয়েই তো 5টা বাক্য করা যায়। 4 নম্বরে কি আছে দেখেন, কার্যক্রমের সমন্বয়। আমরা যে কাজগুলো করি, ম্যানেজমেন্ট যে কাজগুলো করে, সেই কার্যক্রমের মধ্যে সমন্বয় করা যাবে না যদি পরিকল্পনা না থাকে। এখানে কি বলছে, বিভিন্ন বিভাগের কার্যক্রম একত্রিত করে এবং দ্বন্দ্ব কমায়। 5 নম্বরে কি আছে দেখেন, সময় এবং শ্রম সাশ্রয়। পুনরায় কাজ বা ত্রুটি সংশোধনের প্রয়োজন কমায়। একটা কাজ বারবার করা বা ত্রুটি যে সংশোধন করতে গেলে যে ক্ষয়ক্ষতিটা হয়, সেই ধরনের বিষয় থাকে না যদি পরিকল্পনা প্রণয়ন করা হয়। তাহলে আমরা 5টা পয়েন্টস কি পড়লাম। প্রথমে, লক্ষ্য নির্ধারণে সহায়ক হবে, ঝুঁকি মোকাবেলা করা যাবে, সম্পদের সঠিক ব্যবহার করতে পারবেন, কার্যক্রমের সমন্বয় করতে পারবেন, সময় এবং শ্রম সাশ্রয় হবে। 5টা পয়েন্টস গেল। আর 2টা পড়ি। পরিকল্পনা থাকলেই কেবল সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। তার মানে আমরা কিন্তু পড়তেছি পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব পড়তেছি। আচ্ছা দেখেন, এরপরে আছে কি, বিকল্প এবং ফলাফলের তুলনা করে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আপনার হাতে যে বিকল্পগুলো আছে এবং যে কাজটা আপনি, যে বিকল্প, সর্বোত্তম বিকল্প বেছে নিয়ে যে কাজটা করলেন, তার ফলাফল এবং ওই বিকল্পগুলো দিয়ে আপনি তুলনা করলে আপনি বুঝতে পারবেন যে আপনার সিদ্ধান্তটা নেওয়া ঠিক আছে কিনা। ঠিক আছে? আপনি দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নিতে পারবেন। উদ্ভাবন এবং উন্নয়ন উৎসাহিত করা। দেখেন, আমরা যে কোনো প্রতিষ্ঠানের টার্গেট হচ্ছে কি, উদ্ভাবন এবং উন্নয়নটা ত্বরান্বিত করা। তাই যদি পরিকল্পনা প্রণয়ন করা হয়, পরিকল্পনা প্রণয়ন থাকে, তাহলে আপনি সেই মোতাবেক কাজ করলে যে কোনো সৃজনশীলতা, যে কোনো নতুন কৌশল, যে কোনো উদ্ভাবন, উন্নয়ন ত্বরান্বিত হবে। এগুলো আপনার প্রতিযোগিতামূলক যে অবস্থান সেটাকে শক্তিশালী করবে, প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে পারবে।
তার মানে লাস্টের 2-3টা কি ছিল? সময় এবং শ্রম সাশ্রয়, সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, উদ্ভাবন ও উন্নয়ন উৎসাহিত হবে যদি করা। পরিকল্পনা থাকে। হ্যাঁ, পরিকল্পনা উৎসাহিত করা সম্ভব হবে। তাহলে উপসংহার কি আছে? পরিকল্পনার সংস্থাকে কার্যকর করে, সুশৃঙ্খল করে, স্থায়ীভাবে পরিচালিত করতে সাহায্য করে এবং লক্ষ্য অর্জন ও প্রতিযোগিতায় সফলতা নিশ্চিত করে। এখানে সরি, উপসংহার ডাবল রিপিট হয়ে গেছে ভুলে। ঠিক আছে, উপসংহার ছোটটা, উপরের ছোটটা ইউজ করেন, বড়টা কেটে দেন। ঠিক আছে, এই গেল একটা প্রশ্ন। তাহলে আমাদের নেক্সট বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। হ্যাঁ, বৈশিষ্ট্য দেখেন এগুলো কিন্তু একই জিনিস। আপনি গুরুত্ব লিখলেন মানে এইসব জিনিস দিয়ে আপনি বৈশিষ্ট্য, জাস্ট আমাদের বুঝতে হবে গুরুত্বটা কি আর বৈশিষ্ট্যটা কি। বৈশিষ্ট্য হচ্ছে পরিকল্পনা কেমন হয়, এদের সাথে মিল পাচ্ছি না তো কোনো, এটা হচ্ছে বৈশিষ্ট্য। পাচ্ছি না তো। আচ্ছা, প্রদীপ ভাই বলছেন? ও আপনি এখানে মিল বইয়ের কোথায় সাথে খুঁজে মিল পাই না, অনেকগুলো খুঁজে পাচ্ছি না। ভাই পরিকল্পনার গুরুত্বটা নাই। আপনার বইটা কোন বই বলেন তো? নতুন বই না পুরাতন বই? তো মৌলিক ব্যবস্থাপনা আর কি এটা লেখা আছে। নিউজ প্রিন্ট নাকি অফসেট হোয়াইট? নিউজ স্ক্রিন, এটা সাদা কালার না অন্য কালার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এখন অনেক প্রশ্ন শোনেন, অনেক প্রশ্ন ওই নতুন পুরাতন দুইটা বইয়ের সমন্বয়ে মৌলিক ব্যবস্থাপনার মানব সম্পদের নোট করছে। অনেক প্রশ্ন ওই দেখা যাচ্ছে পুরাতন বইতে আছে তো নতুন বইতে নাই। ঠিক আছে, এইটাই আর কি। আর যদি শোনেন, যদি পরিকল্পনা প্রণয়নের গুরুত্বটা আপনার বইতে থেকে থাকে, অবশ্যই আছে, থাকলে আপনি ওখানের যে গুরুত্বের যে পয়েন্টস গুলো আছে, অনেক বড় বড় প্যারাগ্রাফ আছে, সেটাকে ছোট করেন, সেটাকে সাজান। ঠিক আছে, সেইভাবে সাজাই লেখা হয়েছে। আপনি মোটামুটি লাইন বাই লাইন তো মিল থাকবে না, তাহলে তো নোট আর গাইড আলাদা একই জিনিস হয়ে যেত। বুঝতে পারছেন ভাইয়া? এই গুরুত্ব আর এই যে বৈশিষ্ট্য একই একই সিস্টেমে লিখতে হবে। না না না, এক না এক না এক না। দেখেন, গুরুত্বটা হচ্ছে যেমন এই যে ক্লাস করার গুরুত্বটা কি? এই যে ক্লাস করতেছেন, ক্লাসটা আমি করে শোনাচ্ছি, আপনারা অফিস থেকে আসছেন, আপনাদের বই ধরতে উৎসাহিত হচ্ছেন, যেহেতু 4-5 জন এখানে আছে। হ্যাঁ, অনেক মানুষ বিভিন্ন সময় অনেকে থাকে। এই যে উৎসাহটা, এটা হচ্ছে গুরুত্ব। বা এর মাধ্যমে আমরা শিখতেছি, এই যে আমি পড়াইতেছি, আপনারা শুনতেছেন, এটা হচ্ছে গুরুত্ব। আর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই ক্লাসগুলো টেলিগ্রামে হয়, আমরা স্ক্রিনে দেখতে পারি, 9টার সময় হয়, ক্লাসগুলো ভালো অথবা মন্দ হয়, এটা হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে গুরুত্ব এবং বৈশিষ্ট্য আমরা খালি এই জিনিসগুলো বুঝবো, পরিকল্পনা কি সেটা বুঝবো, আর পয়েন্টস গুলো পড়া থাকবে, আমরা বানাই লিখবো। ঠিক আছে, এবার দেখেন, এবার আমরা বৈশিষ্ট্যটা পড়ি। এই দেখেন, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য অথবা পরিকল্পনার প্রকৃতি। দেখেন, প্রকৃতি শব্দের অর্থ মানে কিন্তু বৈশিষ্ট্য। আপনারা বুঝতে পারছেন অলরেডি। বৈশিষ্ট্য যা, প্রকৃতি তা একই জিনিস। প্রকৃতি আসলে বৈশিষ্ট্য লিখবেন, বৈশিষ্ট্য আসলে সেই একই জিনিস। এখানে উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য যা, সাধারণ পরিকল্পনার বৈশিষ্ট্য তা। কারণ আমরা যে পরিকল্পনাগুলো গ্রহণ করি সেগুলোকে আমরা উত্তম হিসাবেই মনে করি, উত্তম হিসাবে ধরি। একটা পরিকল্পনা উত্তম হতে গেলে যে বৈশিষ্ট্যগুলো দরকার সেইগুলো হচ্ছে এই যে 8টা দেখতে পাচ্ছেন। আর যদি উত্তম না ধরেন, আপনি মনে করেন যে স্বাভাবিক পরিকল্পনার প্রকৃতি বা বৈশিষ্ট্য, তাও এই 8টা। মানে ভালো ছাত্রের বৈশিষ্ট্য আর শুধু ছাত্রের বৈশিষ্ট্য একই তো। ছাত্রের বৈশিষ্ট্য বেশি বেশি করে পড়া, নিয়মিত পড়া, আর ভালো ছাত্রের বৈশিষ্ট্য বেশি বেশি করে পড়া, নিয়মিত পড়া। বুঝতে পারছেন? এই জন্য উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য যা, শুধু পরিকল্পনা বৈশিষ্ট্য তা। এই কিন্তু প্রশ্ন দুটি আলাদাভাবে আসলে আপনি শুধু এখানে শব্দগুলো একটু আলাদা করে লিখবেন। তাহলে আমরা ভূমিকার কেস দেখেন। উত্তম পরিকল্পনা বলতে এমন একটি পরিকল্পনাকে বোঝায় যা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কার্যকর এবং বাস্তবসম্মত হয়। এটি নির্দিষ্ট, স্পষ্ট এবং সুষম হওয়া উচিত, যাতে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়। উত্তম পরিকল্পনা তৈরি করার জন্য কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যা পরিকল্পনার কার্যকারিতা এবং সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার ভূমিকাটা অনেক কঠিন মনে হয়, জাস্ট একটা বাক্য দেন। উত্তম পরিকল্পনা তৈরি করার জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যা পরিকল্পনার কার্যকারিতা এবং সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বাক্য দেন, ভূমিকা হয়ে গেল। এবার দেখেন, আমি জাস্ট আপনাদের বোঝাই দেব উত্তম পরিকল্পনাটা কি, পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো কি, তাহলে আপনারা পয়েন্টগুলো নিজের থেকে লিখতে পাবেন। শুরু করেন। প্রথমটা দেখেন, স্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য। মনে করেন ঢাকা যাবেন, তাহলে ঢাকা যাবার জন্য পরিকল্পনা নিলেন। পরিকল্পনা যদি স্পষ্ট না হয় এবং
উদ্দেশ্য স্পষ্ট, মানে লক্ষ্য এবং উদ্দেশ্যটা যদি স্পষ্ট না হয় তাহলে কালকে কি ঘুম থেকে উঠতে পারবেন? যাবেন কি যাবেন না নিশ্চিত না। তার মানে আপনার উত্তম পরিকল্পনার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে স্পষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য, এটা মনে রাখেন। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বিকশিত এবং অভিযোজ্য, মানে হচ্ছে উত্তম পরিকল্পনাটা এমন হবে, সংকীর্ণ হবে না, বিকশিত হবে, অনেক কিছু বিবেচনায় নিয়ে পরিকল্পনাটা গ্রহণ করা হবে, ঠিক আছে। আবার অভিযোজ্য মানে হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যাতে খাপ খাওয়ানো যায়। যদি যে দেখেন যে টিকিট কাটতে পারেন নাই, তাহলে আপনি বাড়ি চলে আসবেন। হ্যাঁ, আপনি অন্য কোনো বাস বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করবেন, ঠিক আছে। আপনি গাড়ি আসতেছে না, জ্যামে আটকে আছেন, আপনি অপেক্ষা করেন, মানে আপনার পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে হবে। এটাও উত্তম পরিকল্পনার আরেকটা বৈশিষ্ট্য। অভিযোজ্য মানে সেইটা। তার মানে প্রথম বৈশিষ্ট্যটা কি? স্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে বিকশিত ও অভিযোজ্য। 3 নাম্বার হচ্ছে বাস্তবিকতা। দেখেন তো, একটা পরিকল্পনা আপনি গ্রহণ করলেন, আপনি হেলিকপ্টারে যাবার পরিকল্পনা করলেন, টিকিট কাটেন নাই, কালকে গিয়ে কি পাবেন আপনি 6টায়? প্লেনে উঠতে পারবেন 6টায়? পারবেন না, কারণ আপনি তো আগে থেকে টিকিট কাটেন নাই, আপনি জানেন জানেন না কখন আপনার প্লেন ছাড়বে। তার মানে যদি পরিকল্পনাটা বাস্তবসম্মত না হয় তাহলে সেই পরিকল্পনাটা আপনি কোনো ফল পাবেন না। 4 নম্বরটা কি ছিল? সময়সীমা। দেখেন, একটা পরিকল্পনা আপনি গ্রহণ করলেন, সেটা অবশ্যই 1 বছরের জন্য হতে পারে, 15 দিনের জন্য হতে পারে, 6 মাসের জন্য হতে পারে। আপনি যদি পরিকল্পনার সময়সীমাটা এমন নির্ধারণ করেন যে জীবনে কখন শেষ করবেন এই পরিকল্পনাটা, কখন শুরু করবেন তার কোনো নির্দিষ্ট সময়সীমা নাই, তাহলে সেটা কিন্তু পরিকল্পনা হবে না, সেটা কিন্তু পরিকল্পনার বৈশিষ্ট্য না। তাহলে প্রথম যে 4টা আমরা পড়লাম সেটা কি কি ছিল দেখেন, চোখ বন্ধ করে শুনেন। একটা হচ্ছে স্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য, 2 নাম্বার হচ্ছে বিকশিত ও অভিযোজ্য, 3 নাম্বার হচ্ছে বাস্তবসম্মত, 4 নাম্বার হচ্ছে নির্দিষ্ট সময়সীমা। একেবারে কমন 4টা বৈশিষ্ট্য। আচ্ছা, পরের বৈশিষ্ট্য 4টা আমরা দেখি। সম্পদ ও সক্ষমতার উপযোগিতা। পরিকল্পনা গ্রহণ করলেন, কিন্তু আপনার ঢাকা যাবার জন্য যে সম্পদ লাগবে, যে টাকা পয়সা লাগবে, সেটা আপনার কাছে নাই, অথবা আপনার কাছে টাকা আছে অল্প, আপনি বিমানের টিকিট কাটবেন, সেই চিন্তা করলেন, তাহলে কি হবে? হবে না। তার মানে সম্পদ এবং আপনার সক্ষমতার উপযোগী হতে হবে পরিকল্পনা। আচ্ছা, এরপরে দেখেন ফলাফল পরিমাপের ব্যবস্থা। যে কোনো কিছুর ফলাফল পরিমাপ করা যায় যে কোনো ভাবে, সেটা যান্ত্রিক পদ্ধতিতে হোক অথবা অন্য কোনো ভাবে। আপনার পরিকল্পনাটা যেটা করলেন সেটার জন্য পর্যালোচনা করা যায়, সেটার জন্য মূল্যায়ন করা যায়, সেই ফলাফল পরিমাপের একটা ব্যবস্থা রাখতে হবে। আপনি ঢাকা গেলেন, কিভাবে গেলেন, কত সময়ের মধ্যে গেলেন, কষ্ট কম হলো নাকি বেশি হলো, এই বিষয়গুলো আপনাকে ফলাফলটা বের করতে হবে। এটাই হলো ফলাফল পরিমাপ। আর এটা বের হলে, এটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন কি যে পরিকল্পনাটা সফল হলো কিনা। আচ্ছা, 7 নম্বরে কি আছে? সংশ্লিষ্ট পক্ষের অংশগ্রহণ। দেখেন, পরিকল্পনা যখন নেওয়া হয়, বিশেষ করে আমরা কিন্তু প্রশ্নগুলো ঢাকার যাওয়ার ক্ষেত্রে পড়বো না, আমি জাস্ট বলতেছি, আমরা কিন্তু কোম্পানির ক্ষেত্রে পড়বো, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিকল্পনা লিখবো। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠানে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন অংশীদারি প্রতিষ্ঠান থাকে, ঠিক আছে, স্টেক হোল্ডার থাকে, তারপরে বিভিন্ন শেয়ার হোল্ডার থাকে, এদের সাথে এরা হচ্ছে সংশ্লিষ্ট পক্ষ। এদের মতামত পরামর্শ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করতে হয়, অথবা প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের মতামত গ্রহণ করতে হয়। তা না হলে পরিকল্পনাটা বাস্তবায়নযোগ্য হয় না, কারণ তারাই তো বাস্তবায়নের সাথে থাকবে। এই জন্য এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট পক্ষের অংশগ্রহণ। একটা পরিকল্পনার বৈশিষ্ট্য বা প্রকৃতি হচ্ছে সংশ্লিষ্ট পক্ষের অংশগ্রহণ থাকবে পরিকল্পনায়, মানে তাদের নিয়ে, তাদের অন্তর্ভুক্ত করে পরিকল্পনা করা হবে। আর 8 নম্বরে আছে বিস্তৃত দৃষ্টিভঙ্গি। দেখেন, পরিকল্পনাটা এমন হতে পারে যে ভবিষ্যতের চ্যালেঞ্জ, যে কোনো সমস্যা মোকাবেলা করা লাগতে পারে। একটা পরিকল্পনা করলেন, কিন্তু কালকে দেখা গেল যে কোনো আবহাওয়ার কারণে, প্রাকৃতিক আবহাওয়া, রাজনৈতিক সামাজিক আবহাওয়ার কারণে, বাজার পরিস্থিতির কারণে সেই পরিকল্পনাটা গ্রহণযোগ্য হলো না বা সংশোধনের প্রয়োজন হলো। তখন আপনাকে পরিকল্পনা যদি সংকীর্ণ দৃষ্টিভঙ্গি হয়, তাহলে তো পরিকল্পনাটা আপনি কারেকশন করতে পারবেন না। আপনাকে পরিকল্পনাটা এমন একটা দৃষ্টিভঙ্গি থেকে করতে হবে যাতে আপনি যে কোনো পরিস্থিতিতে পরিকল্পনা চেঞ্জ করতে পারেন, অথবা ওই পরিকল্পনা দিয়ে যে কোনো পরিস্থিতি আপনি মোকাবেলা করতে পারেন। এই হলো 8টা বৈশিষ্ট্য, ঠিক আছে। আপনার যদি পয়েন্টস ঠিক থাকে, ভিতরের মানটা, মানে এই যে স্যাররা তো গল্প বলে, আপনাদের স্যাররা বলে, আমাদের স্যাররা বলে, কি বলে, খাতা দেখার সময়, যে কালকে গত শুক্রবারে বললো যে কিছু কিছু স্টুডেন্ট আছে, মার্কস দিব সেরকম কোনো স্পেস নাই, 40%, 80-র ভিতরে যে 40% পাস, সে 40% অ্যান্সার করে নাই, তাহলে পাস কিভাবে করাবো? মানে স্যারদের ভাষ্য হচ্ছে, যারা খাতা দেখে, যে মোটামুটি ওপেন, যেহেতু আমরা আমরা বয়স্ক মানুষ, পড়াশোনা করতেছি, গ্যাপ দিয়ে পড়াশোনা করতেছি, আমাদের মোটামুটি ঠিক থাকলে আমাদের মার্কস কিন্তু উদার হস্তে তারা দেয়, ঠিক আছে। যারা একেবারেই লিখতে পারেন না তারা কিন্তু ফেল করে আসে। তাহলে 8টা পয়েন্টস আছে, 8টা পয়েন্টসের জায়গায় যদি 6টা 7টা পয়েন্টস আপনার এখান থেকে যা আছে মনে এসে যায়, তাহলে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা এখন কিন্তু কি পড়লাম?
পরিকল্পনার প্রণয়ন কি, পরিকল্পনার বৈশিষ্ট্য এবং গুরুত্ব, তিনটা প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। এগুলো কিন্তু এত সময় নিয়ে অনেক সময় নিয়ে এগুলো আমরা পড়বো না, কারণ আমাদের এগুলো হচ্ছে এক্সট্রা পড়াশোনা, স্পেশাল ক্লাস। এখানে জাস্ট আপনাদের ধরাই দেবো, বোঝাই দিব, কোনটা পড়তে হবে সেটা বলে দিব। এবার আমরা পড়বো পরিকল্পনা প্রণয়নের নীতি। দেখেন, আমাদের বুঝতে হবে আগে নীতিটা কি। আমরা বৈশিষ্ট্য কি বুঝছি, প্রকৃতি আর বৈশিষ্ট্য এক জিনিস। এরপরে গুরুত্ব কি বুঝতে পারছি। এখন আমাদের বুঝতে হবে পরিকল্পনা প্রণয়নের নীতি, মানে হলো পরিকল্পনা প্রণয়ন করার সময় আপনি কোন বিষয়গুলো নীতি হিসাবে রাখবেন। যেমন আমরা যে ক্লাস নিতেছি, পড়তেছি, আমাদের কিন্তু নীতিটা কি, আমরা এখানে পড়বো, শুধু পড়ার ভিতরে আমরা অন্য কোনো কিছু করব না, পড়ার ভিতরে পড়া বাদে অন্য কোনো আড্ডা দিব না, এটা হচ্ছে আমাদের কি নীতি। তাহলে পরিকল্পনা প্রণয়নের নীতিটা বুঝতে পারছেন, সবকিছুর নীতি থাকে। আমরা এবার যাই, নীতি কোথায় আছেন। 6 নাম্বার দেখেন, পরিকল্পনা প্রণয়নের নীতি। দেখেন, একটি কার্যকর পরিকল্পনা তৈরির জন্য কিছু নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হয়, যা পরিকল্পনাকে সফল বাস্তবায়নে সহায়তা করে। এখন নীতিমালা কি কি আছে দেখেন, আমরা বৈশিষ্ট্য পড়ছি না একটু আগে, মনে পড়ে আপনাদের? আমি একটু বলছিলাম একটা কথা, যে একটা প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন বানানো যায়, কিন্তু আপনাকে বানানোটা শিখতে হবে। দেখেন, আমরা যে বৈশিষ্ট্যগুলো কেবল পড়ে আসলাম, সেই বৈশিষ্ট্য দিয়েই আপনি নীতি বানান। কারণ একটা জিনিসের যে বৈশিষ্ট্য মানে গুণ, বৈশিষ্ট্য নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। আমরা বৈশিষ্ট্য বলতে ধরে যদি নেই পজিটিভ গুণগুলো, তাহলে একটা জিনিসের নীতিমালাই সেই পজিটিভ দিকগুলো। ঠিক আছে, তাহলে নীতিমালা এখানে কি আছে দেখেন, লক্ষ্য ভিত্তিক। বৈশিষ্ট্য কিন্তু আমরা পড়ছিলাম যে লক্ষ্য ভিত্তিক, উদ্দেশ্য ভিত্তিক হবে, সুনির্দিষ্ট। তার মানে পরিকল্পনা প্রণয়নের প্রথম নীতি হচ্ছে লক্ষ্য ভিত্তিক নীতি। পরিকল্পনা সুস্পষ্ট হবে, পরিমাপযোগ্য হবে, অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের উপর ভিত্তি করে তৈরি করতে হবে। মানে আপনার পরিকল্পনাটার প্রথম নীতি হচ্ছে 1 নম্বর এইটা। 2 নম্বর হচ্ছে বাস্তবসম্মত নীতি। বৈশিষ্ট্য কিন্তু এটা আমরা পড়ে আসছি। পরিকল্পনাটা আপনার সম্পদ, আপনার সক্ষমতা, বাজার পরিস্থিতির সাথে বাস্তবসম্মত কিনা, বাস্তবায়নযোগ্য কিনা, সেইটা নিশ্চিত করতে হবে। এটা আরেকটা নীতি। 3 নম্বর নীতি হচ্ছে স্থিতিশীলতা এবং নমনীয়তা। পরিকল্পনাটা আজকে করলেন, কালকে এটা বাতিল করে দিলেন, তার মানে পরিকল্পনাটা স্থিতিশীল না। আর পরিকল্পনা আজকে করলেন, কালকে কোনো কারণে একটু কারেকশন করা, সংশোধন করা দরকার হলো, আপনি করতে পারলেন না, তার মানে পরিকল্পনাটা নমনীয় না। যদি স্থিতিশীল হয়, নমনীয় হয়, তাহলে বুঝতে হবে এটা পরিকল্পনার আরেকটা নীতি। 4 নম্বর নীতি কি, সুসংগঠিত এবং সামঞ্জস্যপূর্ণ নীতি। মানে সুসংগঠিত মানে পরিকল্পনার সব স্তর এবং কার্যক্রমের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। পরিকল্পনা প্রণয়ন করলেন, তার মধ্যে কতগুলো মানুষ ইনভলভ হয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে সে ব্যাপারে আলোকপাত থাকবে। কি কি সম্পদ কাজে লাগাবেন সে ব্যাপারেও পরিকল্পনার একটা স্তর সেটা। তার মানে সব স্তরের মধ্যে সামঞ্জস্য রেখে আপনি পরিকল্পনা করবেন। এইটা 4 নম্বরটা পরিকল্পনার আরেকটা নীতি। তাহলে প্রথম 4টা কি ছিল, লক্ষ্য ভিত্তিক, বাস্তবসম্মত, স্থিতিশীলতা, নমনীয়তা, সুসংগঠিত, সামঞ্জস্য নীতি, 4টা। এরপরে পরের 4টা কি দেখেন, সামগ্রিক দৃষ্টিভঙ্গি। অভ্যন্তরীণ এবং বহিস্থ পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে, সামগ্রিক মানে সবকিছু মিলাই। আমরা আগে বলছিলাম না, ওইখানে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আসছিলাম, কিন্তু যে এরকম কিছু একটা পড়ে আসছিলাম। অভ্যন্তরীণ এবং বহিস্থ পরিবেশ মানে সবকিছুর সাথে, স্টেক হোল্ডার সহ যারা আছে সবার সাথে, সবকিছুর সাথে আপনার দৃষ্টি রেখে, সামঞ্জস্য রেখে পরিকল্পনা করতে হবে। আর এটা হলো পরিকল্পনা সামগ্রিক দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, এবার দেখেন আপনার অর্থনৈতিক এবং দক্ষতা, অর্থনীতি এবং দক্ষতার যে নীতি, এই বিষয়গুলো খেয়াল রেখে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আপনার অর্থ নাই, আপনার অর্থনীতির অবস্থা কি, আপনার আর্থিক মূলনীতিটা কি, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার আর্থিক কৌশল কি, এই বিষয়গুলো। তারপরে হচ্ছে দক্ষতা, মানে আপনার মানব সম্পদ, আপনার সম্পদ অবকাঠামোর যে দক্ষতা, ঠিক আছে, এই দক্ষতাগুলো, প্রাতিষ্ঠানিক দক্ষতাগুলো ঠিক আছে কিনা, এইগুলোর সাথে পরিকল্পনাটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটা আরেকটা নীতি। আর সময়ানুগ নীতি মানে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়ন করবেন। কালকেই পরিকল্পনা গ্রহণ করবেন, কালকেই বাস্তবায়ন হবে সেটা না, নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে। আবার পরিকল্পনা যখন গ্রহণ করা প্রয়োজন তখন করলেন, অন্য সময় করলেন, সেটা একটা সমস্যা। তার মানে সময়ানুগ নীতি মানে হচ্ছে পরিকল্পনার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে। আর বিকল্প ব্যবস্থা মানে একটা পরিকল্পনা গ্রহণ করলেন, সেটা বাস্তবায়ন করতে পারলেন না, তখন আপনাকে বিকল্প ব্যবস্থা নিতে হবে, পরিকল্পনা সংশোধন করতে হবে। এই নমনীয় কাঠামো থাকতে হবে। বিকল্প পরিকল্পনা 2টা হবে, যেমন ঢাকা যাবেন, যদি কোনো কারণে আপনি বাস না পান তাহলে কি করবেন, সেই সিদ্ধান্ত আপনার নিতে হবে, সেই ব্যবস্থা আপনার রেখে বের হইতে হবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে বিকল্প ব্যবস্থা। তার মানে পরিকল্পনা প্রণয়নে 8টা নীতিমালা আছে। আপনি মার্কস অনুযায়ী 5 মার্ক আসলে 5টা লেখেন, 8 মার্ক আসলে 7টা লেখেন। ঠিক আছে, একটা একটা করে বাক্য আছে, লিখবেন।
আচ্ছা, এবার আমাদের আর দুইটা প্রশ্ন আছে কিন্তু এই অধ্যায়ে। একটা হচ্ছে পরিকল্পনা প্রণয়নের সীমাবদ্ধতা, আর একটা হচ্ছে প্রকারভেদ। আমাদের সীমাবদ্ধতা চলে আসছে, দেখেন সীমাবদ্ধতা গুলো পড়ি। পরিকল্পনা প্রণয়ন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলেও এর কিছু সীমাবদ্ধতা আছে। আমি যে পরিকল্পনাটা নেই, প্রাতিষ্ঠানিক জীবনের ক্ষেত্রে হোক অথবা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, আমাদের পরিকল্পনার কিছু সীমাবদ্ধতা আছে। ঠিক আছে, সেই সীমাবদ্ধতা গুলো কি দেখেন। একটা হচ্ছে, এই সীমাবদ্ধতাগুলো বিভিন্ন কারণে পরিকল্পনার কার্যকারিতা এবং ফলস্বরূপ সফলতা নির্ধারণে বাধার সৃষ্টি করতে পারে। পরিকল্পনার গুলো কি কি দেখেন। অনিশ্চিত পরিবেশ, ভবিষ্যতের পরিবর্তনশীল পরিস্থিতি আপনাকে কোন পথে নেবে সেটা কিন্তু জানেন না। আর পরিকল্পনাটা মানে হলো আজকে যে পরিকল্পনাটা গ্রহণ করলেন, কালকের থেকে সেটা বাস্তবায়ন হবে, তার মানে ভবিষ্যতে কি করবেন সেটাই হলো পরিকল্পনা। এখন বলেন তো, ভবিষ্যতের পরিবেশ অনিশ্চিত না? যেহেতু অনিশ্চিত, কাজেই এটা একটা সমস্যা। অনিশ্চিত পরিবেশের জন্য একটা পরিকল্পনা করলাম, জানি না বাস্তবায়ন করতে পারবো কিনা, এটা একটা সমস্যা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সময়সীমার অভাব। আমাদের অবশ্যই সময়ের অভাব, ঠিক আছে। পর্যাপ্ত সময় না থাকার কারণে যে কোনো পরিকল্পনাটা অসম্পূর্ণ থেকে যায়, বাস্তবায়ন করা যায় না। 3 নাম্বার, সম্পদের সীমাবদ্ধতা। দেখেন, আমাদের মেইন যে সমস্যাগুলো সেইগুলো দিলেই আপনার পরিকল্পনার সীমাবদ্ধতা হয়ে যাবে। 3 নাম্বার আছে প্রয়োজনীয় অর্থ, প্রযুক্তি এবং মানব সম্পদ। এই তিনটার যে অভাব, এটা একটা সমস্যা। এই কারণে আমরা পরিকল্পনা যা নেই আসলে বাস্তবায়ন করতে পারি না। 4 নাম্বার হচ্ছে কঠোর পরিকল্পনা। দেখেন, পরিকল্পনার কঠোরতা ভালো না। যদি কোনো পরিকল্পনা এমন কঠোর হয় যে কোনোভাবেই সংশোধন করা যাবে না বা এর থেকে একটু এদিক ওদিক করা যাবে না, তাহলে সেই পরিকল্পনাটার এটা একটা দোষ। এটা সেই পরিকল্পনাটা আসলে ভালো না, উত্তম পরিকল্পনা না। ঠিক আছে, তার মানে কঠোর পরিকল্পনাটা একটা সীমাবদ্ধতা। আমরা প্রথম 4টা সীমাবদ্ধতা কি? অনিশ্চিত পরিবেশ, সময়সীমার অভাব, সম্পদের সীমাবদ্ধতা, কঠোর পরিকল্পনা। ঠিক আছে, পরের 4টা কি দেখেন। হ্যাঁ হ্যাঁ, রাইট, কঠোর পরিকল্পনা। 4 নম্বরটা কি, লাস্টের 4টা কি দেখেন। অতিরিক্ত আশাবাদী লক্ষ্য। আপনি যদি এমন আশাবাদী হন যে পরিকল্পনা করছেন কালকে বাস্তবায়ন করে, আমরা কিন্তু আমাদের জীবনে এরকমই হয় যে একটা পরিকল্পনা নাম খুব উৎসাহিত থাকি আমরা যে না, পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারবো, কিন্তু পরে দেখি যে না, সম্ভব না। কাজে খুব বেশি আশাবাদী হলে হবে না, আপনার বাস্তবসম্মত হওয়া লাগবে। অভিজ্ঞতার অভাব। আপনি পরিকল্পনা গ্রহণ করলেন কিন্তু আপনার অভিজ্ঞতা নাই, তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন না, আর করতে হলেও আপনাকে অনেক সমস্যা ফেস করতে হবে। 7 নাম্বার আছে পরিবর্তনশীল লক্ষ্য। যে কোনো বিষয়ে পরিবর্তনশীলতা রাখতে হবে, পরিবর্তনকে গ্রহণ করতে হবে সবসময়। যদি লক্ষ্য অগ্রাধিকারে পরিবর্তন পরিকল্পনাকে অকার্যকর করে দিতে পারে, এই জন্য পরিকল্পনা কাঠামোটাকে নমনীয় করতে হবে এবং পরিবর্তনকে স্বাগত জানানোর চিন্তা ভাবনা রাখতে হবে। ঠিক আছে, অথবা এটা একটা পজিটিভ দিক, অথবা এটাকে আপনি ভিন্নভাবে লিখতে পারেন যে আমাদের সবকিছুই যেহেতু পরিবর্তনশীল, আজকে পরিকল্পনা নিলাম, কালকে একটা জিনিস পরিবর্তন হয়ে গেল, এই জন্য আমরা পরিবর্তনশীলতার কারণে পরিকল্পনা বাস্তবায়ন করা যায় না। যেহেতু সবকিছু চেঞ্জ হয়, কিছু একটা চেঞ্জ হয়ে গেল, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে না, তার মানে এটা একটা সমস্যা। আরেকটা জিনিস আছে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা। দেখেন, আপনি একটা পরিকল্পনা নিলেন, আপনার ভিতরের মানব সম্পদ বিভাগ থেকে কর্মীরা যারা আছে তারা আপনার সবকিছু, অবকাঠামো শুরু করে আপনার পরিবেশ, আপনার আবহাওয়া, সবকিছু আপনাকে বাধা দিবে, আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা শুরু করবে। এই যে অভ্যন্তরীণ যে বাধাটা, এটা পরিকল্পনা একটা সমস্যা। এখানে যে 8টা আছে, এই 8টাকে আপনি লেখেন। ঠিক আছে, এরপরে আমাদের আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ। দেখেন, প্রকারভেদ আসলে তাহলে আপনি কিভাবে লিখবেন, অনেক বড় প্রশ্ন। দেখেন, এটা একটু সময় নিয়ে পড়াই, মনোযোগ দেন। পরিকল্পনার প্রকারভেদ যদি পরীক্ষা আসে, আপনি যদি লিখে দেন পরিকল্পনা, শুধু এভাবে যদি লিখেন, শুনেন কথা দিয়ে মনোযোগ দিয়ে শুনেন কথাটা। পরিকল্পনা 3 প্রকার: স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাহলে কিন্তু হবে না, কারণ পরিকল্পনা অনেক প্রকারের। আপনি যদি এই 3 প্রকার লিখতে চান, তাহলে আপনাকে লিখতে হবে সময়কাল অনুসারে পরিকল্পনা 3 প্রকার। যদি আপনার হাতে সময় থাকে, যদি পরীক্ষায় বলে দেয় যে সময়কাল অনুসারে পরিকল্পনার প্রকারভেদ করো, তাহলে কিন্তু এই 3টা। যদি বলে পরিকল্পনার পর্যায় ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদ করো, তাহলে এই 3টা। যদি বলে ব্যবহারের প্রকৃতি অনুসারে পরিকল্পনা, তাহলে এই 2টা। যদি বলে সুবিধা ভিত্তিক পরিকল্পনার প্রকারভেদ, তাহলে এই 4টা। আর যদি পরীক্ষায় বলে ব্যবস্থাপনা পরিকল্পনার প্রকারভেদ আলোচনা করুন, তাহলে কিন্তু আপনাকে কোনো একটা নির্দিষ্ট করে বলে দেয় না, তখন সাধারণত যুক্তিতে আসে এই সব কিছু হবে, ঠিক না? জি। হ্যাঁ, সব যখন হবে তখন আপনি, আপনার হাতে সময় নাই, তখন আপনি কিভাবে লিখবেন? তখন আপনাকে করতে হবে কি,
যদি দেখেন একেবারেই সময় নাই, তখন আপনি লিখবেন যেহেতু প্রশ্নকর্তা আমাকে পরিকল্পনার প্রকারভেদ লিখতে বলছে, আমার যেটা মনে চায় আমি সেটা লিখবো। আমি লিখে দেবো শুধুমাত্র সময়কাল অনুসারে পরিকল্পনার প্রকারভেদ, নিচে লেখা হলো, লিখে 3টা দিয়ে দিলেন। আর যেহেতু পরিকল্পনার প্রকারভেদ লিখতে বলছে, শুধু সময়কালটা না দিয়ে আপনি এই সময়কালটা দিলেন, যেহেতু এটা মেইন পরিকল্পনার প্রকারভেদ, এটা দেওয়ার পরে আপনি এইখানে ছোট 3 এবং 4 আছে না, যেখানে যে কোনো একটা দিয়ে দিলেন, অথবা আপনি চাইলে এই 1 আর 2 দিয়ে দিলেন, তাহলেই কিন্তু মেইন পরিকল্পনা প্রকারভেদটা হয়ে যাবে। আর যদি আপনার হাতে সময় থাকে, হাত দ্রুত চালু থাকে, তাহলে আপনি সবটা দিয়ে দিলেন, ছোট ছোট করে লিখে দিয়ে দিলেন। তো এই হলো মূল কথা। এবার আমরা পড়ি, দেখেন কিছু বলবেন? না বুঝতে ভাইয়া ঠিক পারছেন? আছে। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা স্পেশাল ক্লাস করতেছি, আমরা 9টা অধ্যায়ের জন্য 9টা স্পেশাল ক্লাস করাবো। সেই স্পেশাল ক্লাসে থাকবে হচ্ছে নতুন বইয়ে যে প্রশ্নগুলো আছে পুরাতন বইতে নাই, অথবা পুরাতন বইতে আছে নতুন বইতে নাই, যে মানে ইয়াগুলো মানে কমন প্রশ্ন না, যেগুলো আমরা সেই প্রশ্নগুলো পড়বো। ঠিক আছে, সেই প্রশ্নগুলো এখন পড়তেছি। এগুলো নবম এবং দশম উভয় ব্যাচের জন্য এগুলো দরকার, মানে পুরাতন বই থেকে প্রশ্ন হচ্ছে না, কোন সময় যে হয়ে বসবে দশম ব্যাচের হওয়ার সম্ভাবনা আছে, কাজে এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে। আচ্ছা, এবার দেখেন, পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যাবলী। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করা হয় এবং সেই লক্ষ্য অর্জনে করণীয় কাজগুলোর পূর্ব নির্ধারিত রূপরেখা তৈরি করা হয়। এই হলো মূল কথা। পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? প্রতিষ্ঠানের লক্ষ্য সুসংগঠিত কার্যকর দক্ষ পন্থা নির্ধারণ করা। ভূমিকাটা পড়েন, বুঝেন, নিজের মতন করে লিখেন, অথবা বারবার পড়তে পড়তে হয়তো বইয়ের ভাষাটা, নোটের ভাষাটা চলে আসবে। এবার আমরা পড়ি পরিকল্পনার প্রকারভেদ। দেখেন, অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, অনেকে আছেন, অনেকে মানে আমি কি বলবো, আমরা এখন সবাই সবকিছু বুঝতেছি, কিন্তু পরীক্ষার হলে এমন একটা জিনিস লেখা যায় না। অনেকে আছেন পড়ে যাচ্ছেন, প্যারাগ্রাফ পড়ে যাচ্ছেন, কিন্তু যাওয়ার পরে ওই পরিকল্পনার প্রকারভেদ আসলে ক নাম্বার দিয়ে স্বল্পমেয়াদী পরিকল্পনা, খ নাম্বার দিয়ে মধ্যমেয়াদী পরিকল্পনা, ওই ভিতরের প্যারাগ্রাফে যা আছে ওটা আর লেখার সময় থাকে না। ঠিক আছে, শুধু এইভাবে লিখলে 1 2 3 এর ভিতর মার্কস থাকবে। 5 মার্ক হইলে আপনাকে দেবে 1 কি 2, কারণ যে লিখছে পয়েন্ট প্যারাগ্রাফ দিয়ে সুন্দর করে লিখছে, তাকে 5 দিলে আপনাকে কত দিবে? স্যাররা তো খাতা দেখার সময় একজনের সাথে তফাৎ করে মার্কসটা দেয়, যে ওকে 8 মার্কস দিলাম এতটুকু লেখার জন্য, তাহলে এর আমি কিভাবে 8 দিব, এইভাবে লিখছে, তখন কিন্তু মার্কস আসে না, বুঝছেন? এর জন্য একটু ভিতরে টাচ করার চেষ্টা করতে হবে, এর জন্য হাতের লেখা বাড়াইতে হবে, ভালো করতে হবে। আচ্ছা, এবার দেখেন, সময়কাল অনুসারে পরিকল্পনা 3 প্রকার। একটা হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা, আপনাকে এখনই মুখস্থ করাই দিই। দেখেন, স্বল্পমেয়াদী পরিকল্পনা লিখবেন সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য প্রণীত পরিকল্পনাকে স্বল্পমেয়াদী বলে। বইতে 1 3 5 এটা নিয়ে একটা কনফিউশন আছে, কয়েকটা বইতে এক এক রকম। আপনি যদি লেখেন সাধারণত 1 বছর বা কম সময়ের জন্য প্রণীত পরিকল্পনাকে স্বল্পমেয়াদী পরিকল্পনা, তাহলে ভুল হবে না। আমি কিন্তু এগুলো ঘাটাঘাটি করে, অনেক নতুন প্রথম ঘাটাঘাটি করে তৈরি করছি। মধ্যমেয়াদী পরিকল্পনাটা কি? 1 থেকে 3 বছরের জন্য। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে 3 থেকে 5 বছরের জন্য। অনেক বইতে আছে 5 বা তার উপরে হচ্ছে দীর্ঘমেয়াদী। মধ্যমেয়াদী হচ্ছে 3 থেকে 5, আর স্বল্পমেয়াদী হচ্ছে 1 থেকে 3। আপনি ওগুলো লিখতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট। ঠিক আছে, এবার দেখেন স্বল্পমেয়াদী পরিকল্পনার উদাহরণটা কি? মাসিক বিক্রয় লক্ষ্য, কর্মচারীদের ছুটির পরিকল্পনা। এটা তো আর 10 বছরের জন্য পরিকল্পনা করে রাখবেন না, এটা স্বল্পমেয়াদী। 1 বছর বা তার কম সময়ের জন্য পরিকল্পনা করলেন, যে আগামী 1 বছর আমরা কর্মচারীদের এইভাবে ছুটি দিব। ঠিক আছে, বা মাসিক বিক্রয় পরিকল্পনা, এটা হচ্ছে কি স্বল্পমেয়াদী পরিকল্পনা। এটা মূল কথাটা কি? এটি দৈনন্দিন কাজকর্ম, বাজেট, কর্মসূচি নির্দিষ্ট প্রকল্পের জন্য তৈরি হয়। আপনি এক একটা প্যারাগ্রাফে 3টা বাক্য লিখবেন, 1 বছর বা তার কম সময়ের জন্য এই বাক্যটা দিবেন, আর এইটা নির্দিষ্ট কাজকর্ম, বাজেট, কর্মসূচি নির্দিষ্ট প্রকল্পের জন্য তৈরি কথাটা লিখবেন, আর উদাহরণ দিবেন, তাহলে প্যারাগ্রাফটা হয়ে যাবে। এরপরে মধ্যমেয়াদী পরিকল্পনাটা দেখেন, সাধারণত 1 থেকে 3 বছরের জন্য গৃহীত পরিকল্পনা। এটি স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে সেতু বন্ধন রচনার কাজ করে। বাক্যটা কিন্তু খুব মুখস্থ হয়ে যাবে আপনার এখনই। প্রশ্নটা দেখেন, 1 থেকে 3 লেখার পরে লিখবেন এইটা মধ্যমেয়াদীটা কি করে? স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে, কিন্তু এটার মাঝে থাকে। উদাহরণগুলো কি? কর্মী প্রশিক্ষণ উন্নয়ন প্রকল্প, নতুন পণ্যের প্রস্তুতি, নতুন একটা পণ্য তৈরি করবেন, এটা কি বলেন? এটা কি 10 বছরের পরিকল্পনা করে নতুন পণ্য তৈরির পরিকল্পনা করলে 10 বছর পরে ওই পণ্যের চাহিদা থাকবে? না। থাকবে না।
তার মানে মধ্যমেয়াদী পরিকল্পনাগুলো হচ্ছে আমাদের এমন পরিকল্পনা যেটা যে পণ্যের প্রস্তুতি নেওয়া, কর্মী প্রশিক্ষণ, উন্নয়ন প্রকল্প, এগুলো মধ্যমেয়াদী। আচ্ছা, এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি? দেখেন, আপনি নতুন শাখা খুলবেন, এটা কিন্তু একদিনের পরিকল্পনা না। আর নতুন শাখা খোলার পরে ওটা অল্প কয়েকদিনের জন্য খুলবেন না। নতুন পণ্যের বাজার সম্প্রসারণ করবেন, অথবা আপনি আপনার বিদ্যমান পণ্যকে নতুন কোনো বাজারে, নতুন কোনো জেলায়, নতুন কোনো দেশে আপনি সম্প্রসারণ করবেন। প্রযুক্তির রূপান্তর করবেন, যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তি বাদ দিয়ে আপনি নতুন প্রযুক্তির রূপান্তর করবেন প্রতিষ্ঠানে। এইগুলো কিন্তু সব দীর্ঘমেয়াদী পরিকল্পনার এক্সাম্পল। দীর্ঘমেয়াদী পরিকল্পনা 3 থেকে 5 বা তার বেশি সময়ের জন্য তৈরি হয়। প্রতিষ্ঠান বা সংস্থার ভবিষ্যৎ দিক নির্দেশনা, লক্ষ্য এবং কৌশল নির্ধারণ করে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা। তাহলে বলেন তো, যে এই পরিকল্পনা আসলে আমরা সবাই লিখতে পারবো এখন? জি ভাই। যে লক্ষ্য ভিত্তিক প্রথম হচ্ছে সময়কাল 1 ভিত্তিক থেকে 6 মাস, আর 1 থেকে 3 বছর, আর 3 থেকে 5। এটা মনে রাখলেই হবে। শেষ। হ্যালো, ক্লাস কি শেষ? কি ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না তো। ক্লাস কি শেষ হয়ে গেছে? ক্লাস শেষ হয় না তো, মানে কথা বলতে বলতে মাঝখানে তো আর কথা শোনা যাচ্ছে না, এই জন্য আমি কথা বলতেছি যে ভাই কথা শোনা যাচ্ছে না। ভাইয়া মনে হয় অফলাইন হয়ে গেছে।
ক্লাস কি আর হবে না, নাকি বন্ধ হয়ে গেল যে? হ্যালো? শাহজাহান ভাই কিছু কি বলবেন? ভাইয়া মনে হয় অফলাইন হয়ে গেছে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ওনার। না, তো আমি তো কোনো সংবাদ পাচ্ছি না, এই জন্য আমরাও লাইন আপ। আমি হচ্ছে পার্সোনালি মেসেজ দিলাম, দেখলাম অফলাইন। তাহলে কি রেখে দিই আমরা সবাই নাকি? জি, আবার 10টা থেকে ক্লাস আসে তো। জি, আজকে আজ আমরাই শেষ করে আমাদের মতো ক্লাস হলে জানেন। আল্লাহ হাফেজ।
যুব উন্নয়ন যুব উন্নয়ন যুব উন্নয়ন যুব উন্নয়ন
ভাই আপনারা কেউ ক্লাস শুনতে পাচ্ছেন? তো ক্লাস কি হচ্ছে নাকি এমনিতে সবাই ওয়েট করতেছে? ভাই কোনো কিছুতে শুনতে পাচ্ছি না, এজন্য জিজ্ঞাসা করতেছি আপনাদেরকে। না, আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। আর আলামিন ভাই কই? ওনাকে তো দেখতেছি না। কি বললো রেশিদ ভাই? কি বললো?
অতিবাহিত